নতুন পরামর্শ প্রত্যাখ্যান কোনোভাবেই মানবে না বাংলাদেশ। বাংলাদেশের টিভি চ্যানেলের টকশোগুলোতে যারা বিজ্ঞ ব্যক্তি আছেন, আলোচনা করতে আসেন, তারা যত কথাই বলেন বা যত কিছুই এড়িয়ে যান, একটা বাস্তবতা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ হ্যাজ নাও জেনুইন সিচুয়েশন। আমরা একটা জেনুইন সিচুয়েশনের মধ্যে রয়েছি। ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের যে 4টি ফিশিং বোট এবং 72 জেলেকে ধরে নিয়ে গিয়েছিল তাদের ছবি। অনেক দিন হয়ে গেছে, ভারত কিন্তু এখনও তাদের ছাড়েনি। তারা প্রস্তাব দিয়েছে, বিকল্প প্রস্তাব, যে ভারতের ফিশারম্যানদের ছাড়তে হবে, তাহলে তারা ছাড়বে। আমাদের সীমান্ত এলাকা মায়ানমারের সঙ্গে 270 কিলোমিটারের যে পুরো অঞ্চলটা আরাকান আর্মি নামক এমন সংগঠন দখল করেছে, যারা আন্তর্জাতিক কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না এবং কোনো সংস্থা এবং কাউকে জবাবও দিতে হবে না, কারণ বিদ্রোহী গোষ্ঠী কখনো জবাব দেয় না। বিদ্রোহী গোষ্ঠী আরেক দেশের ভেতরে প্রবেশ করে করে আসবে, আন্তর্জাতিকভাবে নিন্দা হবে না, বলা হবে এটা বিচ্ছিন্নতাবাদীদের হামলা। তবে একটি দেশ বা সরকার যখন আক্রমণ করবে বা হামলা করবে, এটা জাতিসংঘে ভোটাভুটি এমনকি নিন্দাও হতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মায়ানমারের যে 5টি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ, ভারত, চীন, লাওস এবং থাইল্যান্ড, এই 5টি দেশ মায়ানমারের সরকারকে সাথে নিয়ে একসঙ্গে থাইল্যান্ডের ভেতর একটা বৈঠকে বসেছে। আপনারা নিশ্চয়ই জানেন, পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ আলম সাহেব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার জন্য আজ থেকে 4 দিন পূর্বে থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেই বৈঠকটি হয়েছে। সেখানে কিন্তু যার যার প্রেক্ষাপট থেকে সকল দেশের নিরাপত্তার বিষয়টি বলেছেন এবং আলোচনা করেছেন কি করে সমাধান করা যায়। সেই বৈঠকে বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী দেশ, যদিও বাংলাদেশের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়নি, তারা বাংলাদেশকে উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে যে সীমান্ত এলাকাটা যেহেতু আরাকান আর্মির দখলে, আপনারা আরাকান আর্মির সঙ্গে সরাসরি আলোচনা করুন। মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে এখন আর কোনো লাভ নেই, তাদের কন্ট্রোল নেই। সুতরাং আপনারা আরাকান আর্মির সঙ্গে আলোচনা করুন। যদিও নাম প্রকাশ করা হয়নি, আমরা ভালোভাবেই জানি এই পরামর্শটা দিয়েছে চীন। চীনের এই পরামর্শ বাংলাদেশ সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর এই কথা আমি বলছি না, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নিউজ 24 এর সংবাদ। আমাদের উপদেষ্টারা রিসেন্টলি সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন যে আরাকান আর্মির সঙ্গে আমরা দর কষাকষি করতে পারি না, আর এই জন্যই আমরা এটা প্রত্যাখ্যান করেছি। কেন আমরা আলোচনা করতে পারি না, এই বিষয়ের ব্যাখ্যায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা একটা রাষ্ট্র, আর রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টের সঙ্গে, মানে এই আরাকান আর্মির সঙ্গে আমরা আলোচনা করতে পারি না, যদিও তাদের কাছেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কাজেই কিন্তু আমরা, মানে বাংলাদেশের পক্ষ থেকে এই জায়গায় মায়ানমার যে আর্মি রয়েছে, যাদের হাতে রয়েছে মাত্র 21% নিয়ন্ত্রণ এই মিয়ানমারের, তাদের বলেছি যে তোমাদের এলাকার বিষয়টা তোমরা দেখো, তোমরা এই সীমান্তের নিয়ন্ত্রণ কি করে করবে, তোমরা নিশ্চিত করো। আমরা এই জায়গায় আরাকান আর্মির সঙ্গে কোনো ধরনের বৈঠকে যাব না। চীন সহ যে 6 দেশের বৈঠক হয়েছে, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব হয়েছে যে এই জায়গায় আরাকান আর্মির সঙ্গে এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যদি মায়ানমারের সামরিক বাহিনী ফেডারেল স্ট্রাকচারের বিষয়টা সমাধান করে, যে একটি দেশ থাকবে, তবে এখানে আলাদা আলাদা প্রদেশের নিয়ন্ত্রণ করবে বিভিন্ন সরকার। এইভাবে ফেডারেল স্টেটের মাধ্যমে যদি সমাধান করা হয়, এই 6 দেশের সমর্থন আছে। 6 দেশ না, মানে 5 দেশ, মায়ানমার ব্যতীত এই 5 দেশের সমর্থন আছে, এমনটা তারা বলেছে। এটা তো সোজা বিষয়। মায়ানমার সামরিক বাহিনীর কথা যদি আরাকান আর্মি শুনতো, তাহলে মায়ানমার আর্মি কি এই জায়গায় যুদ্ধ করে বিতাড়িত করত, বা তাদের কথা কি তারা শুনবে? আমাদের উপদেষ্টা মহোদয় সাহেব আশা করছেন যে মায়ানমার মিলিটারি হয়তো সেই জায়গায় হ্যান্ডশেক করে আরাকান আর্মিকে বলবে যে বাংলাদেশের সীমান্তের অবস্থা ঠিক করে দাও, আর তারা ঠিক করে দেবে। বিষয়টা হলো যে আমাদের সীমান্তে 270 কিলোমিটার বিদ্রোহীরা দখল করেছে, ওই পারে অস্ত্র নিয়ে বসে রয়েছে, আমাদের ঘাড়ে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা। এমত অবস্থায় বিষয়গুলো সমাধান করার জন্য আমরা একটা স্টেট হিসেবে নন স্টেট অ্যাক্ট আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে পারি না। যুক্তরাষ্ট্র এবং আমাদের উন্নয়ন সংস্থা রয়েছে, বিশ্বব্যাংক এবং দাতা সংস্থা এডিপি, এরা আমাদের উপদেশ দেয় আপনারা এমনটা পারেন না। প্রশ্নটা হলো ভারত কি করে তাহলে পারলো? ভারত তো শুধু আলোচনাই করেনি, এই ভারতের ভেতর এই মায়ানমারের যে রেবেল গোষ্ঠী রয়েছে, তাদের দাওয়াত দিয়ে বড় ধরনের সেমিনার করলো। তখন কি পশ্চিমা বিশ্ব চোখে পড়লো না যে ভারত একটা স্টেট, কি করে নন স্টেট অ্যাক্টের সঙ্গে এই জায়গায় আলোচনা করছে, দাওয়াত দিয়ে বৈঠক করছে? এ বিষয়ে তারা তখন বাধা দিতে পারলো না।
আচ্ছা, মেনে নিলাম যে পশ্চিমা বিশ্বের আপত্তিকর কারণে বা বিভিন্ন ধরনের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমরা কিন্তু স্টেট হিসেবে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে পারি না। তবে আমাদের গোয়েন্দা সংস্থা তো পারে। আমাদের গোয়েন্দা সংস্থারা কি করছে? আমাদের যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা একটা টিম করে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতেই পারে, সেখানে গিয়ে বৈঠক করে এই বিষয়কে কেন্দ্র করে নন অফিসিয়াল যে সমাধান সেটা করতেই পারে। এর পূর্বেও কিন্তু ভারত এমনটা করেছে। কালাদান প্রকল্পে আক্রমণ করে আরাকান আর্মি যখন ভারতীয় কিছু লোককে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, বিষয়টা সমাধান করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মিস্টার অজিত দোভাল হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে নিজে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্পে গিয়ে বৈঠক করে বিষয়টা সমাধান করে তাদের ছাড়িয়ে এনেছেন। দেখুন, একটা গোয়েন্দা সংস্থার প্রধান নিজেই স্টেপ নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে এমনটা করেছেন। বিষয়টা হলো যে এই জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানের কথা না হয় বাদই দিলাম, যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কেন অ্যাক্টিভ হচ্ছেন না এবং তাদের দিয়ে কেন কাজ করানো হচ্ছে না? তাদেরকে কি রাজনৈতিক হাতিয়ার হিসেবেই সবসময় ব্যবহার করা হবে? রাজনৈতিক মত এবং ভিন্ন মত দমনের কাজেই কি তাদের ব্যবহার করা হবে? দেশের বৃহত্তর স্বার্থে বড় কোনো কিছু কি তাদের দ্বারা করানো হবে না? এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগবেই। মায়ানমারের অভ্যন্তরীণ বিষয় না হয় বাদ দিলাম, যে মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কিছু করতে পারছি না, দেশের ভেতর কি করছি? দেখুন, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন রিসেন্টলি নিশ্চিত করেছেন যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের স্ট্যান্ড পরিবর্তন হয়নি, কাউকে ঢুকতে দেওয়া হবে না। অপরদিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে গত 2 মাসে নতুন করে বাংলাদেশের ভেতর 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। 60 জন যদি প্রবেশ করতো মানা যেত, 600 জন মানা যেত বা 6,000 জনও মানা যেত। 60,000 রোহিঙ্গা কি করে প্রবেশ করে? এই জিনিসের ব্যাখ্যাও দিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দুঃখজনক হলেও সত্য, সীমান্তের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। যাদের নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছে তারা 1,000 টাকা, 500 টাকা বা 5,000 বা 20,000 টাকার বিনিময়ে এই সকল রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে। কঠোর কিন্তু সিদ্ধান্ত রয়েছে যে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তবে এই দুর্নীতির কারণে যারা সীমান্তে পাহারাদার রয়েছেন তাদের দুর্নীতির কারণে এই জায়গায় কিন্তু এটা ঠেকানো যাচ্ছে না। রোহিঙ্গারা প্রবেশ করছে, তাও আবার হাজার হাজার ভাবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই স্টেটমেন্ট কোনো সোজা কিছু না, খুবই জটিল এবং উদ্বেগের বিষয়। যে জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং সকল যে টিভি চ্যানেল রয়েছে সেখানে আলোচনা হওয়ার দরকার ছিল, কারণ তিনি বলেছেন যে দুর্নীতির কারণে এই জায়গায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। সামরিক ভাষায় এটাকে বলে চেইন অফ কমান্ড ভেঙে যাওয়া। চেইন অফ কমান্ড ভেঙে গেছে। আমাদের সরকারের পক্ষ থেকে কমান্ড দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় একেবারে নিরাপত্তা নিশ্চিত করো, কাউকে প্রবেশ করতে দেবে না। আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমাদের কমান্ড শুনছে না। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে এই কমান্ড ভেঙে তারা তাদের ঢুকতে দিচ্ছে, প্রবেশ করতে দিচ্ছে। আর এটা জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় বিষয়, বড় উদ্বেগের বিষয়। দেখুন, কয়েক হাজার টাকার লোভ যারা সামলাতে পারছে না এই জায়গায় প্রবেশ করতে দিচ্ছে রোহিঙ্গাদের। চিন্তা করুন যে বড় ধরনের যুদ্ধ যদি হয়, এরা কি নিজের জীবনের বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে? সেই সকল ব্যক্তিরা যারা এগুলো করছে সেটাই কিন্তু প্রশ্ন। এখন এই ধরনের একটি চেইন অফ কমান্ড ভেঙে গেছে সীমান্ত এলাকায়, যেটা আমাদের উপদেষ্টা নিজেই স্বীকার করছেন। এই ধরনের বাহিনীর স্ট্রাকচার নিয়ে আমরা যুদ্ধ কি করে করব? আমরা যুদ্ধের বড় বড় কথা বলছি, তবে আমাদের চেইন অফ কমান্ডে আমরা রোহিঙ্গাদের কিন্তু প্রতিরোধ করতে পারছি না, যারা নিরস্ত্র। এখন চিন্তা করুন, টাকার বিনিময়ে যদি বিদেশি সংস্থার গোয়েন্দারা এইভাবে প্রবেশ শুরু করে, যেটা হয়তো আমরা জানবও না। রোহিঙ্গাদের এই ক্যাম্পে তারা প্রবেশ করছে এবং আমাদের কাছে সংখ্যা আছে। তবে যদি রোহিঙ্গার ছদ্মবেশে অন্য কেউ প্রবেশ করে, অন্য কোনো গোয়েন্দা সংস্থার লোক প্রবেশ করে, তাহলে কি করবে? এই বিষয়গুলোকে কেন্দ্র করে জটিলভাবে কিন্তু এখনই অ্যাকশন নেওয়া দরকার। তবে সরকার এবং প্রশাসনিক ব্যবস্থা একেবারে নীরব এবং দুঃখজনক ব্যাপার যে এই ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশের যারা সামরিক বিশেষজ্ঞ হিসেবে নিজেদের পরিচয় দেন তারাও কিন্তু নীরব। তবে দেশের স্বার্থে এটা একটা বড় প্রবলেম এবং বড় সমস্যা, যেটা দ্রুত সমাধান করা দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।